গিন্নি, আমি দোকানে যাচ্ছি, নিজের খেয়াল রেখো কেমন? আরে দাঁড়াও দাঁড়াও, এভাবে বলেই তুমি চলে যাবে? আমার সাথে কোথায় দুটো দুষ্টু মিষ্টি কথা বলবে, তারপর না কাজে বেরোবে? আমারও তো ইচ্ছে করে। দেখো গিন্নি, আমার হাতে কিন্তু এত সময় নেই। তোমার সবকিছু চাহিদা পূরণ করতে গেলে আমাকে টাকা রোজগার করতে হবে। হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম, শীতকাল তো চলে এলো, চলো না কোথাও থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, আমি দোকান থেকে ফিরি, তারপর তোমার বাপের বাড়ি যাব। আরে আমি বাপের বাড়ির কথা বলিনি, অন্য কোথাও। তোমার কি জীবনে কোনো শখ সাধ নেই নাকি? ইচ্ছে কার থাকে না বলো, কিন্তু পরিবারের দায়িত্বটা যে আমাকেই নিতে হয়, তাই জন্য আমি যেতে পারবো না গো। তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। একটা কম বয়সী ছেলেকে বিয়ে করলে এতদিনে আমি অনেক জায়গায় ঘুরতে পারতাম, আমার সমস্ত ইচ্ছে সে পূরণ করত। তাহলে সেটা তুমি তোমার বাড়ির লোককে বলতে পারতে, আমাকে বলে কি হবে? যত সব উল্টোপাল্টা ঝামেলা। হ্যাঁ, এবার তো আমাকে বলবেই, নিজে তো আমার জীবনটা নষ্ট করে দিলে। এই তুমি চুপ করো তো, সকাল সকাল ঝামেলা ভালো লাগে না। কাজের সময়তেও তোমাকে সেই ঝামেলা করতেই হবে, অসহ্যকর। তুমি আবার এইভাবে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছ তো? দেখবে দেখবে দেখবে, এর ফল ভালো হবে না। আরে বৌদি, আসতে যাও গো, কি হয়েছে তোমার? তোমাকে দেখে তো মনে হচ্ছে খুব রেগে আছো। বলো না তো, তোমার দাদাটা হয়েছে একরকম, কোনো শখ সাধ নেই। তোমার দাদা আমার ইচ্ছেগুলো পূরণ করবে না তো কে করবে শুনি? কেন? আরে দাদা না করলে তো আমি আছি। তোমার কি ইচ্ছে বলো, আমি পূরণ করব। তার আগে তুমি তোমার মাথাটা ঠান্ডা করো। তুমি ছাড়া এই বাড়িতে আমাকে আর কেউ ভালো করে বোঝে না। এই বিয়েটা করে আমার জীবনটা ছারখার হয়ে গেল। না না, বিয়েটা করে ভালোই হয়েছে, না হলে তো আমি জানতেই পারতাম না আমাদের গ্রামেও এত সুন্দর একটা মেয়ে আছে। সত্যি সত্যি আমি সুন্দর? তোমার দাদু তো কোনোদিন এইভাবে আমার প্রশংসা করেনি, ভালো করে আমার সাথে সময় পর্যন্ত কাটায়নি। হ্যাঁ গো বৌদি, তোমার মতো সুন্দরী মেয়ে এ গ্রামে আর দুটো নেই। হ্যাঁ, তুমি দাদার কথা ছাড়ো তো, একটা পুরনো যুগের লোক, আধুনিক কিচ্ছু বোঝে না। এবার থেকে তাহলে আমি আমার সব ইচ্ছে তোমাকে বলতে পারি তো? কোনো অসুবিধা হবে না তো তোমার? আমার আবার অসুবিধে হতেই পারে না। তুমি শুধু আদেশ করবে আর আমি শুনে যাব। আমার মনে হয় তোমার দাদাকে বিয়ে না করে তোমাকে বিয়ে করলে কাজের কাজ হতো। অনেক টাকা পয়সা দেখে তাকে বিয়ে করেছিলাম, এরকম হবে কি করে জানবো বলো? আমি তো দত্তক নেওয়া ছেলে, তাই আমার কথা কেউ আর ভাবেনি। সবাই হই হুল্লোড় করে দাদার বিয়েটা দিতেই মত্ত, আর এদিকে আমি একা পড়ে আছি। তুমি একদম ভেবো না, তোমার সাথেই আমি আছি। তুমি আর আমি পরবর্তীকালে এক হব। তাহলে তো ভালোই হয়, আমার কাছে একটা বুদ্ধি আছে, সেটা তাহলে প্রয়োগ করা যাক। কানটা এদিকে নিয়ে এসো বলছি। বউটা বলছে ঠিক, বিয়ে হলো, ওকে কোথাও ঘুরতে নিয়েও যায়নি। কিন্তু আমি কি করব, কাজের যদি এত চাপ থাকে, আর আমার ভাইটা তো কোনো কাজের নয়, ওখানে বসতে বললে টাকা চুরি করবে। কি ব্যাপার রে বন্ধু, এমন উদাসীন চেহারা করে বসে আছিস কেন? বৌদির সাথে কি ঝামেলা হয়েছে নাকি? আর বলিস না তো, রোজের এক ঝামেলা, আমি কোন দিকে যাব ভেবেই পাচ্ছি না। কেন, আবার কি হলো? সব তো ঠিকঠাকই চলছিল। এত কিছু শোনবার পর তুই বল, এরপর আমি কোন দিকে যাব? ব্যাপারটা ভেবে দেখবার আছে, তবে আমার মতে তুই বৌদিকে ভালোভাবে বোঝা, দেখবি নিশ্চয়ই বুঝবে। স্ত্রী স্বামীর পরিস্থিতি বুঝবে না, এটা আবার কখনো হয়েছে নাকি? আরে না রে না, যদি আমার কথা বুঝতে পারতো তাহলে এতদিন ঠিক বুঝতো। ও বোঝবার মেয়ে নয়। তোর কাছে অন্য উপায় থাকলে বল, এসব আর আমার আর ভালো লাগছে না। প্রথমত তুই শান্ত হ, আমার কাছে দ্বিতীয় উপায়ও আছে। তুই এমন কিছু বল যেটায় কাজ হবে, উল্টোপাল্টা কিছু বলিস না, মন মেজাজ একদম ভালো নেই। তুই তাহলে তোর শ্বশুর বাড়ি চলে যা, তোর শাশুড়িকে সবকিছু খুলে বল, দেখবি কোনো না কোনো একটা উপায় ঠিক বের করে দেবে। হ্যাঁ, এটা করলে কাজ হবে বলছিস? আশা করছি কাজ হবে, কারণ প্রত্যেকটা মেয়ে তার মায়ের কথা শোনে। আচ্ছা, তাহলে আমি একবার ঘুরে আসি। দেখ তাহলে কি হয়। আমি এখন যাই রে, অনেক দেরি হয়ে গেল, মেলা কাজ পড়ে আছে। অসংখ্য ধন্যবাদ রে উপায়টা বলে দেবার জন্য।
পরে তোর সাথে দেখা করছি, হ্যাঁ? তারপর আবার বলবো সব। রতন, তুমি এসে গেছো? কই, জিনিসটা এনেছো? হ্যাঁ হ্যাঁ, এনেছি। আর এমন বিষ এনেছি, খেলেই একেবারে মরবে। তা বলছি, এসব কেউ দেখেনি তো? আরে না না, কেউ দেখতে পায়নি। আমি পাশের গ্রামে গিয়ে কিনে এনেছি। তাহলে দাঁড়িয়ে দেখছো কি? সব খাবারই বিষ মিশিয়ে দাও। সেসব হয়ে যাবে। তুমি আগে আমাকে একটা কথা বলো, তুমি আমাকে বিয়ে করবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি ছাড়া আমার কে আছে বলো? এই বাড়িতে যেদিন থেকে এসেছি সেদিন থেকে তো তুমি আমার খেয়াল রেখে চলেছো। তোমায় ছাড়া আর কাকে বিয়ে করব বলো? তোমার সাথে আমার বিয়েটা হয়ে গেলে দেখবে তোমাকে অনেক সুখী করে রাখবো। আচ্ছা, সেসব কথা পরে হবে গো। আমি কি আর পালিয়ে যাচ্ছি নাকি? তোমায় ছাড়া পালিয়ে যাবো কোথায় বলো? এখন যে কাজটা করার কথা সেটা তাড়াতাড়ি করে ফেলতে হবে। এই তো বিষটা সব খাবারে মিশিয়ে দিচ্ছি, কতক্ষণই বা লাগবে? আচ্ছা, তোমার দাদা হঠাৎ মারা গেলে সবাই তো সন্দেহ করবে। তুমি আমাকে কাঁচা খেলোয়াড় ভাবো নাকি? সব ব্যবস্থা আমার করা হয়ে গেছে, পুলিশকেও টাকা খাইয়ে দিয়েছে। আমাদের ব্যাপারে একটুও তদন্ত হবে না। এই জন্যই তোমাকে এত ভালোবাসি। আচ্ছা, আমার সাথে তুমি নদীতে পানি আনতে যাবে? অত দূর থেকে পানি নিয়ে আসতে আমার বড্ড কষ্ট হয় গো। তোমায় আমি কি বলেছিলাম? যা দরকার হবে শুধু আদেশ করবে, আমি সব করতে রাজি আছি। আগো ছেলে একটা। আরে জামাই বাবা জীবন যে, এসো এসো, ভিতরে এসো। তুমি তো আমাকে জানিয়ে আসবে, তাহলে তো মিষ্টি আনিয়ে রাখতাম। শাশুড়ি মা, আপনি এত উতলা হবেন না। আমি একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমাকে সাহায্য করুন। কি হয়েছে গো বাবা? তোমার গলার স্বরটা এমন লাগছে কেন? দাওয়ায় এসে বসো। খারাপ ভাববেন না মা, তবে আপনার মেয়ের সাথে আমার প্রায় ঝামেলা হয়। এটাকে কিভাবে ঠিক করা যায় আপনি একটু বলুন তো। কি ব্যাপার নিয়ে ঝামেলা হয়? আমি জানি আমার মেয়েটা একটু জেদি, তবে ও শ্বশুর বাড়ি এসব কি করছে? দেখুন, আমি তো ব্যবসা নিয়ে একটু ব্যস্ত থাকি, তাই জন্য ওকে কোথাও বেড়াতে নিয়ে যেতে পারছি না, এজন্যই ঝামেলা। তাহলে তুমি ওকে বোঝাও, বলো অন্য সময় নিয়ে যাবে, তাহলেই তো হয়ে যায়। কিন্তু আমি যে বেড়াতে যেতে পারবো না, বেড়াতে গেলে যে আমার ব্যবসায় লস হয়ে যাবে। এটাই তো তুমি ভুল করছো। সব সময় কাজ নিয়ে থাকলে যে হয় না। তোমার মাথায় রাখতে হবে তুমি বিয়ে করেছো, তোমার বউ কি চাইছে সেটাও তো একটু দেখতে হবে, বলো। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। কিছুদিন কাজের ছুটি নিয়ে ওকে নিয়ে একটু বেরিয়ে এলে হয়তো এই ঝামেলা মিটে যাবে। হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক। না হলে কি হবে বলো তো? তোমাদের দুজনের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসাটাই তৈরি হবে না। আমি বুঝতে পেরেছি শাশুড়ি মা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি তাহলে এখন আসি। জামাই বাবা জীবন, দুপুরবেলায় এলে আর কিছু না খেয়েই চলে যাবে? এই ব্যাপারগুলো একটু জিজ্ঞেস করব বলেই তো এসেছিলাম। এখন বাড়িতে না খেলে আবার চেঁচামেচি শুরু হয়ে যাবে। এত কষ্ট করে রান্না করেছে। আচ্ছা বাবা, তুমি যাও, আবার এসো কিন্তু। আরে রতন, করছোটা কি? এভাবে পানি চলেছে, আমি ভিজে যাব। কেন গো, আমি তোমার সাথে একটু মজা করতে পারি না? আহা, আমি সেটা বললাম তোমায়, কিন্তু এমন সময় কেউ দেখে ফেললে কি হবে বলো তো? এই গ্রামে তোমার দাদার অনেক সম্মান। কে আমার দাদা? হ্যাঁ, আমার কোনো দাদা নেই। যে কোনোদিন আমাকে ভালোবাসেনি সে আমার দাদা হতে পারে না। এই রতন, তুই এসব কি করছিস? আরে ওটা তোর বৌদি হয়। আরে এই, তুই বৌদির সাথে এই ব্যবহার করছিস? দেখো ইমরানদা, আমি তোমাকে খুব সম্মান করি তাই বলছি, আমাদের দেওর আর বৌদির মাঝে তুমি ঢুকো না, ঠিক আছে? হ্যাঁ, তোদের পরিবারের মাঝে ঢোকাটা আমার ঠিক নয়, তবে এই জিনিসটা যে দেখবে সেই বলবে। আচ্ছা, আমার যখন কোনো সমস্যা নেই, আপনার সমস্যা কোথায় বলুন তো? বৌদি, এটা কিন্তু আপনি ঠিক করছেন না। যাই হোক, আপনি একজন বিবাহিত স্ত্রী, কোনো যুবক পুরুষের সাথে আপনি এমন ভাবে মেলামেশা করতে পারেন না। আর তোর লজ্জা করে না রতন? তুই তো মোহনের ভাই রে। তোমাকে অনেক সম্মান করি তাই কিছু বলছি না, না হলে মেরে না মুখ ভেঙে দিতাম। আমাদের পরিবারের বিষয়ে তোমার নাক গলানোর অধিকার কে দিয়েছে? হ্যাঁ,
দেখ রতন, মুখ সামলে কথা বল। আমি তোর সাথে কিন্তু খারাপ আচরণ করছি না। দেখুন মশাই, আপনি এখান থেকে যান, আর আমাদের পরিবারের বিষয়ে আপনাকে যেন ঢুকতে না দেখি। আশ্চর্য লোক যত সব। বৌদি, হ্যাঁ, ডিম ভাতটা কিন্তু সেরা হয়েছে। এই খাবার নিশ্চয়ই দাদার খুব পছন্দ হবে। অনেক কষ্ট করে বানাতে হয়েছে, এমনি এমনি কাজ হয়ে যাবে না। বাবা, আজকে দেখছি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, ভাইয়ের খিদে পেয়েছিল বলল, তাই জন্য দিয়ে দিলাম। তোমার খাবার দেওয়া আছে, বসে পড়ো না। বাহ, ডিমের তরকারির তো দারুণ সুগন্ধ উঠেছে। দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। হ্যাঁ, শুধু দেখলে তো হবে না, খেতে হবে। নাও নাও, তাড়াতাড়ি খাও। তোমার খাওয়া হলে তারপর আমি খাবো। খাবারটা সত্যিই সুস্বাদু হয়েছে। এমন খাবার আমি সেই কবে খেয়েছিলাম আমার মনে পড়ছে না। ভাই, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে রে ভাই, তুই তাড়াতাড়ি গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আয়, আমার বড় কষ্ট হচ্ছে রে। আরে ডাক্তার ডাকবো বলে তো বিষ মেশাইনি রে। দাঁড়া না, দাঁড়া দাঁড়া দাঁড়া, ডাক্তারের কাছে নিয়ে যাব, তবে তুই মরলে, বুঝলি? তুমি মরবে আর আমি তোমার ভাইয়ের সাথে সংসার করব। কোনোদিন তো আমার কোনো ইচ্ছে পূরণ করতে পারোনি, কিন্তু তোমার ভাই করে দেখিয়েছে। এবার আমি আর বৌদি বিয়ে করব, আর তোর সব টাকা আমি পেয়ে যাবো। কেউ জানতেও পারবে না। তোরা তোরা আমার পেছনে এসব করে বেড়াচ্ছিস। ওপরওয়ালা আছে, উনি সবাইকে শাস্তি দেবেন। ও বেচারা আর একটু কষ্ট পাক, তারপর একটু কান্নাকাটি শুরু করব। না হলে সবাই আবার সন্দেহ করবে। এখানকার লোকেরা খুব শেয়ানা। হ্যাঁ, সত্যি তোমার বুদ্ধি আছে বলতে হবে। হায় 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 গো, হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো, কি সর্বনাশ হলো। এবার আমার কি হবে? আমি কাকে নিয়ে বাঁচবো? হায় হায় হায়। দাদা, তুমি আমাদের সাথে কেন এমন করলে? কি অসুবিধা করেছিলাম আমরা তোমার? এভাবে বিষ খেলে কেন? কি হয়েছে? এত কান্নাকাটি কিসের? বাবা, মন কি হয়েছে রে তোর? হ্যাঁ, তোমার বন্ধু বিষ খেয়ে আত্মহত্যা করেছে গো। আমি তো কোনোদিন তার উপর কোনো চাপ সৃষ্টি করিনি, তবুও সে যে এমন কেন করলো? মন তোর কিচ্ছু হবে না রে। আমি তোকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। আমি সবার চক্রান্ত বুঝতে পেরে গেছি। দাদা দাদা, আর এই দুনিয়াতে নেই। হ্যাঁ, হাসপাতালে নিয়ে গিয়ে কি হবে? তুই দেহটা রেখে দাও, আমরা শেষ কাজের ব্যবস্থা করি। চুপ কর তুই। নিজের দাদাকে এইভাবে বিষ খাইয়ে মারতে লজ্জা করে না? তোদের মনোভাব আমি বুঝে গেছি। না গো দাদা, তুমি আমাদের ভুল বুঝছো। এটা আমাদের কোনো হাত নেই গো। তোমরা যখন কিছু করনি, তাহলে মানুষটা এখানে এভাবে পড়ে আছে কেন? যখন দেখলে তখন তো হাসপাতালে নিয়ে যেতে পারতে। তোমাদের নাটক আমি ধরে ফেলেছি। এবার আমি আমার বন্ধুকে সুস্থ করি একবার, তারপর তোদের একটাকে দেখবো। ইমরান দা, আমি বলছি তুমি দাদার দেহটাকে এখানেই রেখে যাও। চুপ কর তুই। দেহ আবার কি রে? মোহন এখনো বেঁচে আছে, আর আমি ওকে বাঁচিয়েই ছাড়বো। তুমি আমাদের অনুমতি ছাড়া ওকে নিয়ে যেতে পারো না। মোহন যদি মারা যায়, আমি কিন্তু পুরো দোষটা তোমার উপর চাপিয়ে দেব। এই তো আসল রূপটা বেরিয়ে পড়েছে। হ্যাঁ, তোমরা যে আশাটা করছো সেটা কখনোই পূরণ হতে দেব না আমি আমার বন্ধুকে ঠিক সুস্থ করে নিয়ে আসবো, তারপর তোদের মজা দেখাবো। ডাক্তারবাবু, আপনি আমার বন্ধুকে বাঁচান। ডাক্তারবাবু, ওনাকে চক্রান্ত করে বিষ খাওয়ানো হয়েছে। ডাক্তারবাবু। ও বাবা, রোগীর অবস্থা তো খুব খারাপ। আপনি তাড়াতাড়ি রোগীকে স্ট্রেচারে শুয়ে দিন, আমি ভেতরে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করছি। আমার জামাই বাবা জীবন কোথায়? কি করে ঘটলো এসব? আপনি উতলা হবেন না। ডাক্তারবাবু ভেতরে নিয়ে গেছেন, চিকিৎসা করছেন। কি করে হলো এসব? আমার বাবা জীবন তো এভাবে আত্মহত্যা করার ছেলে নয়। আজকেই তো আমার বাড়িতে গিয়েছিল। আমি আপনাকে সব বলবো, কিন্তু এখন নয়। আগে মোহন সুস্থ হয়ে উঠুক, তারপর। হে উপরওয়ালা, তুমি আমার জামাইকে সুস্থ করে দিও। ওটা আমার জামাই নয়, আমার ছেলে। তুমি রক্ষা করো উপরওয়ালা, রক্ষা করো। কিছু একটা ঘটতে চলেছিল, সেটা তো আন্দাজ করেছিলাম।
কিন্তু জল এত দূর গড়িয়ে যাবে সেটা ভাবতে পারিনি। এসব করেছে যখন, নিশ্চয়ই পুলিশকেও টাকা খাইয়েছে। ওদের টাকার তো অভাব নেই, এদেরকে হাতে না মেরে ভাতে মারতে হবে। তুমি এমন অন্য মানুষ কেন? তোমার এই নীরবতা আমাকে আরো ভয় দেখাচ্ছে। আপনি চিন্তা করবেন না, আপনার জামাই আবার সুস্থ হয়ে উঠবে। আমি তো একটা কথা ভাবছিলাম, আপনি একদম ভয় পাবেন না। তুমি আজকে আমার সাথে এখানে থাকবে? এইসব ব্যাপারে তো আমি কিছুই বুঝি না। তুমি থাকলে খুব সাহায্য হয় গো। আরে 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 আরে, আপনিও তো চিন্তা করবেন না, আমি এখানেই আছি। মোহন হলো আমার সব থেকে কাছের বন্ধু, ওর বিপদে আমি থাকবো না এটা আবার হতে পারে? আপনি মনের জোর রাখুন, আপনার ছেলে ঠিক সুস্থ হয়ে যাবে। সব কিছু পরিকল্পনা মতো চলছিল, ওই ইমরান এসে সব কিছু পণ্ড করে দিয়ে চলে গেল। এবার কি হবে বলো তো? সেটাই তো, দাদা যদি সুস্থ হয়ে যায় তাহলে তো সবকিছু ফাঁস করে দেবে। সবার আগে আমাদের দুজনকে বাড়ি থেকে তাড়াবি, তারপর তো বাকি কথা। ঠিক আছে, দুজনকে তাড়িয়ে দেবে, তুমি আর আমি দুজন মিলে বিয়ে করে একটা ছোট ঘর বানিয়ে সেখানেই সংসার করব। বাড়ি থেকে তাড়িয়ে দিলে তোমার সাথে সংসার করতেই আমার বয়ে গেছে, তখন তো তোমার কাছে একটা পয়সাও থাকবে না। তাহলে কিভাবে আমার ইচ্ছে পূরণ করবে শুনি? তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? এসব আমি ফালতু ফালতু করলাম? তোমার কাছে যখন টাকা থাকবে না, আমি বিয়ে করে কি করব শুনি? আমি একটা বড়লোক বাড়ির ছেলে দেখে বিয়ে করব। আমার সাথে এত মজা লুটে অন্য ছেলেকে বিয়ে করবি, সেটা আমি হতে দেব না। আমি কি ছেলে তুই এখনো বুঝতে পারিসনি? আহ, আমার লাগছে। ওফ, কি করছো তুমি? কি করছো তুমি? কি পাগল হয়ে গেলে নাকি? বল বল, আগে আমার সাথে সংসার করবি? তুই যদি আমার না হোস তাহলে কিন্তু আমি তোকে কারোর হতে দেব না, খুন করে রেখে দেব। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকেই বিয়ে করব। তুমি আমাকে মেরো না, মেরো না আমাকে, বড্ড লাগছে। পথে এসো বাছা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বেঁকাতেই হয়। যাক, উপরওয়ালা আমার কথাটা অন্তত শুনেছে। আমার বাবা জীবন আবার সুস্থ হয়ে উঠেছে। আমি তো আপনাকে বলেছিলাম আমার বন্ধু ঠিক সুস্থ হয়ে উঠবে। তাহলে এবার বাবা জীবনকে নিয়ে বাড়িতে চলো। অনেক বিপদ গেছে, আর এই সারা রাত্র সব ঘটনা আমি শুনেছি। ভাবতে পারিনি আমার মেয়েটা অমন হবে। মাসিমা, এখন আপনি বাড়ি যান। মোহনের বাড়ি গিয়ে এখন কাজ আছে, ওদের উচিত শিক্ষা না দিলে ওরা শোধরাবে না। আচ্ছা আচ্ছা, তাহলে সাবধানে নিয়ে যেও বাবা। আর বাবা জীবন সাবধানে থাকবে কিন্তু। ওষুধগুলো ঠিক সময় মতো খাবে। তারপর আমি আসবো মাঝে মাঝে তোমার কাছে। আচ্ছা মা, আপনি সাবধানে বাড়ি যান। আমি বাড়ি গিয়ে সব পরিস্থিতি সামলাই, তারপর আপনাকে খবর দেব। খবর দিতে হবে বলে মনে হয় না। তোমার প্রতিক্রিয়ার পর ওরা আমার কাছেই আসবে। হ্যাঁ, আমার বাড়িতে তো রাখবই না। এবার আপনি আপনার বাড়িতে স্থান দেবেন কি সেটা আপনার ব্যাপার। এমন মেয়ে থাকার থেকে না থাকা ভালো। সারা গ্রামে তো আমার বদনাম। এমন চরিত্রহীন মেয়েকে আমি আমার বাড়িতে রাখবো না। ভাই মোহন, তুই এখন বেশি কথা বলিস না রে, তোর শরীরটা ভালো নয়, একটু বিশ্রাম চাই তোর। হ্যাঁ বাবা জীবন, যাও তুমি বাড়ি যাও। আর ওখানে গিয়ে যেন বেশি চেঁচামেচি করো না। ঠান্ডা মাথায় কাজ সেরে দেবে। আমি তোমার পক্ষে আছি। আপনারা যে সবাই আমার পক্ষে আছেন, এটা ভেবেই অনেক আনন্দ লাগছে আমার। চল ভাই চল, এবার ধীরে ধীরে উঠে বাড়ি যেতে হবে, এখানে তো আর থাকা যাবে না। সত্যি তুই প্রমাণ করে দিলি তুই আমার আসলি বন্ধু। চল, আমাকে বাড়িতে নিয়ে চল। ওগো, তুমি এসেছো? কেমন আছো গো তুমি? তোমার শরীর এখন ঠিক আছে তো? দাদা, আমাদের কত চিন্তা হচ্ছিল জানিস, তোর সাথে এমনটা ঘটবে আমি ভাবতে পারিনি। প্রথমেই বলি, আমি বেশি কথা বলতে পারবো না। আর তোরা যেসব নাটক করছিস তাতে কোনো লাভ হবে না, কারণ আমার সবকিছু মনে আছে, কিচ্ছু ভুলে যায়নি। তা এ বাড়ি থেকে তোরা দুজন বেরিয়ে যা। আমার প্রিয় খাবার ডিম ভাত, তাতে বিষ মিশিয়ে আমাকে মারবার চেষ্টা করেছিলিস। কি ভাবলি তুই এসব ভুলে যাব? দাদা, আমাকে ক্ষমা কর রে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি।
তোর বউয়ের কথায় আমি এসব করেছিলাম রে, বিশ্বাস কর, আমার কোনো দোষ ছিল না। কথার জালে ফাঁসিয়ে দিয়েছিল আমাকে। তোর আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এ বাড়িতে তোদের আর কোনো স্থান নেই। আর তুই আমার ভাই নোস, আর নীলিমা আমার বউ নয়। তুমি আমাকে এভাবে দূরে ঠেলে দিও না গো। আমি কোথায় যাব? আমায় একটা সুযোগ দাও, দেখবি আমি আবার তোমার বিশ্বাস অর্জন করব। এবার তুমি যেমন ভাবে বলবে তেমন ভাবেই থাকবো। কিসের সুযোগ দেব? আমাকে আর একবার খুন করবার? এবারে তো ভাগ্যের জোরে আমি বেঁচে গেছি। পরের বার বাঁচবো কি তার ঠিক নেই। দাদা, একবার তুই একটু ভেবে দেখ, তুই এর ওর কথায় আমাদেরকে বের করে দিবি? আমি সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত নিয়েছি এটা। এক্ষুনি তোরা বেরিয়ে যা। আমাকে চিৎকার করতে বাধ্য করিস না। তোরা দুজন মিলে গিয়ে কোথাও সংসার করগে যা। খুব শক্ত তোদের। যা যা, বেরিয়ে যা। মা, ও মা, দেখো আমি এসেছি, দরজা খোলো গো। কি ব্যাপার রে? কিছু না জানিয়েই হঠাৎ করে চলে এলি যে? কি আর বলবো মা, দুঃখের কথা। তোমার জামাই আমাদের দুজনকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই তোমার কাছে আশ্রয় নিতে এসেছি গো। তুমি তাহলে ভাবো কেমন ছেলের সাথে বিয়ে দিয়েছিলে আমায়। বাহ, বেশ ভালোই তো নাটক করতে শিখেছিস তুই। তুই কি ভেবেছিস তোর কর্মকাণ্ড আমি জানি না? আরে আমি সারা রাত হাসপাতালে ছিলাম রে। মা, আমার ভুল হয়ে গেছে গো। আমি বুঝতে পারিনি এমন হয়ে যাবে। আমি সত্যি বুঝতে পারিনি। আমায় ক্ষমা করো আমায়। এই ভুলের ক্ষমা হয় না। তুই একদম আর আমার বাড়িতে ঢুকবি না। আর আজকের পর থেকে তুই আমাকে মা বলে ডাকবি না। তুই আমার মেয়ে হতেই পারিস না। মা, তুমি এমন বলো না। তুমিও যদি আমাদের দূরে ঠেলে দাও তাহলে আমরা যাব কোথায় বলো? তোর মতো চরিত্রহীন মেয়েকে আমি আমার বাড়িতে রাখতে চাই না রে। এতদিন থেকে তোকে আমি এই শিক্ষা দিলাম? ছি 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 ছি, আমার নিজের প্রতি ঘেন্না লাগছে। একটু ভেবে দেখো না গো। যতই হোক আমি তো তোমার মেয়ে। তোমার রক্ত আমার শরীরে বইছে। একটা সুযোগ দাও। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই গ্রামে যেন আমি আর তোকে দেখতে না পাই, তাহলে কিন্তু আমি তোদের পুলিশে দেব। এখানে জায়গা হবে না রতন। চলো চলো, আমরা অন্য জায়গায় যাই। তোর এই মুখ যেন আর কোনোদিন আমায় না দেখাস। যা, বেরিয়ে যা। বছর বৃষ্টি অনেক বেশি হচ্ছে। বৃষ্টির জন্য ফসল আবাদ সব পচে নষ্ট হয়ে গেছে। ঘরে অল্প চাল আর ডাল আছে, সেটা দিয়ে আজকে কোনো রকমে চলে যাবে। বাজার না করলে কাল থেকে আর চুলা জ্বলবে না। মা, ঘরে আলু আছে, আলু সেদ্ধ আর ডাল দিয়েই ভালো খাওয়া হবে। না মা, আজ ডাল দিয়ে ভাত খেতে হবে। আজকের দিনটা কষ্ট করো, দেখি কালকে বাজার থেকে কিছু কিনে আনতে পারি কিনা। রান্না দ্রুত করতে হবে। আকাশে অনেক মেঘ, যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। হ্যাঁ, তাড়াতাড়ি করো। না, আজ আর রান্না করা হলো না। রান্না না করলে আজকে না খেয়েই থাকতে হবে। মা দেখো, চাল দিয়ে জল গড়িয়ে পড়ছে। অনেক জল পড়ছে। এভাবে জল পড়লে তো আমাদের ভাঙা ঘর ভেসে যাবে। নেহামা, চল একটা গামলা ধরি, জল আটকাতে হবে। বৃষ্টি তো আরো জোরে হচ্ছে, মনে হয় আজকে বৃষ্টি থামবে না। এইটুকু মাথা গোজবার ঠাঁই ছিল, তাও জলে ভেসে যাচ্ছে। ছোট ঘরটা যদি ভেঙে পড়ে আমাদের গিয়ে গাছতলায় থাকতে হবে। ওগো, তুমি কিছু একটা করো, নইলে মাথা গোজার ঠাইটাও আমাদের থাকবে না। মহাজনের বাড়ি থেকে খড় চেয়ে নিয়ে এসো, আবার নতুন করে ছাউনি দিতে হবে। মনে হয় না মহাজন খড় দেবে। তারপর একবার গিয়ে দেখি। দাদু ভাই, বিয়ের বয়স তো হয়েছে, এবার তো বিয়ে শাদী করতে হবে। পছন্দের কেউ আছে নাকি? যদি থাকে আমাকে বলতে পারিস। কি যে বলো, চাকরি করছি এখনো 1 বছর হয়নি। কয়েক বছর হোক, তারপর বিয়ের চিন্তা করা যাবে। ততদিন তো আমি আর বেঁচে থাকবো না। আমার বয়স হয়েছে। বেঁচে থাকতে থাকতে নাত বউয়ের মুখটা দেখে যেতে চাই। তুমি থাকবে না মানে? তোমার আমি কিছু হতে দিলে তো? কখনকার জীবনে কি হয় সে কি আর বলা যায়? তোর বয়স যখন 8 বছর,
তোর বাবা মা আমাদের ছেড়ে চলে গেছে। কি ভয়ানক বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই বাসের অধিকাংশ যাত্রী প্রাণ হারিয়েছিল। তোর মুখ চেয়ে ছেলে বৌমার শোক ভুলে আছি। ঠাম্মি, সেসব কথা থাক, আমার খুব কষ্ট হয়। তুমি অন্য কথা বলো। এবার বল তো, নেহাকে তোর কেমন লাগে? খুব লক্ষ্মী মেয়ে, তোর সাথে নেহাকে খুব ভালো মানাবে। নেহা খুব ভালো মেয়ে, তবে ওরা কিন্তু অনেক গরিব, ঠিক মতো ওদের সংসার চলে না। ওরা খুব কষ্টে দিন কাটায়। গরিব ঘরে বিয়ে দিতে তোমার যদি সমস্যা না হয় তাহলে নেহার কথা ভাবতে পারো। বুঝতে পেরেছি, আমি তাহলে ওর বাবার সাথে একদিন কথা বলবো। বলো, কিন্তু আমাকে কিছুদিন সময় দিতে হবে। আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না। না হয় তখন কি করবে তুমি? রাজি হবে না মানে? আমার রাজকুমারের মতো নাতি। আচ্ছা, তুমি আমার বিয়ে নিয়ে স্বপ্ন দেখো, আমি এখন ঘুমাতে গেলাম। সকালে আমার অফিস আছে। নাতি আমার দেখি লজ্জায় লাল হয়ে গেছে। ঠাম্মি, তুমি না। এইসব কি শুনছি? তুমি নাকি আমানের মেয়েকে বিয়ে করতে চাইছো? যত বুড়ো হচ্ছ ততই তোমার বিয়ে করার শখ জাগছে। ছি, তোমার কি লজ্জা শরম বলে কিছু নেই? লজ্জার কি আছে? আমান আমার কাছে এসেছিল ঘরের ছাউনির জন্য খড় নিতে। আমি বলেছি খড় কেন, ঘরও তুলে দেব যদি তোর মেয়েকে আমার সাথে বিয়ে দিস। আমি তো ফ্রিতে খড় দিতে পারি না। আমানের ওটুকু মেয়েকে তুমি বিয়ে করবা? চোখের সামনে মেয়েটাকে জন্মাতে দেখেছি, সামান্য খড়ের বিনিময়ে মেয়েটাকে বিয়ে করতে চাও? আরে আমার কপাল, কেন যে এ মানুষটার সাথে আমার বিয়ে হয়েছিল। আমার সাথে থাকতে হলে আমি যা করব তোমাকে তাই মেনে নিতে হবে। আর যদি আমার কাজকর্ম তোমার ভালো না লাগে তুমি এখান থেকে চলে যেতে পারো। আমার ব্যাপারে বেশি কথা বললে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। তুমি মানুষ, ভাবতেই আমার ঘৃণা করে যে তুমি আমার স্বামী। এমন একটা সময় আসবে দেখবা, গ্রামের লোকজন তোমার মুখে থুতু দেবে। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। এত সাহস তুমি কোথায় পেয়েছো? তোমাকে দেখছি আজই ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে হবে। মনে নেই তুমি কিভাবে আমাকে বিয়ে করেছিলে? আমি তোমার সাথে বিয়ে করতে চাইছিলাম না, তুমি জোর করে আমাকে বিয়ে করেছিলে। বিয়ের কয়েক বছর তুমি আমার সাথে ভালো ব্যবহার করেছিলে, তারপর তো আস্তে আস্তে আমার উপর তোমার অত্যাচার শুরু হয়। এতগুলো বিয়ে করেছো, একটা বউ তো তোমার ঠিকলো না। এই আমি এখনো পড়ে আছি, আমি ছাড়া তোমার পাশে আর কেউ থাকবেও না। তুমি বড্ড বেশি কথা বলছো। ভালো চাও তো এখান থেকে এখন যাও। খুব চিন্তায় আছি বুঝলে, মহা বিপদ আসতে চলেছে আমাদের জীবনে। মেয়েটা তো এসব কিছু জানে না, জানলে খুবই কষ্ট পাবে। কোনোদিন ওই শয়তান মহাজনের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। আমরা দরকার হলে এই গ্রাম ছেড়ে পালিয়ে যাব। তাই করতে হবে মনে হচ্ছে। নেহা যেন একদম বাড়ি থেকে বার না হয়। নেহা কোথায় দেখছি না তো। ও তো বুড়ির বাড়িতে গেছে, বলল দরকার আছে, এখনই চলে আসবে। আমার খুব ভয় করছে, বলা যায় না। রাস্তা থেকে যদি মেয়েকে তুলে নিয়ে যায় আমরা তখন কি করব? মনে আছে পশ্চিম পাড়া থেকে একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে আসছিল। সব মনে আছে। আমি বুড়ির বাড়ি যাই, ওকে সাথে করে নিয়ে আসি। যাও যাও, দেরি করো না। আমান দাদা, খাচ্ছ কি? এ কি পান্তা ভাত কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছ? তা আর কতকাল পান্তা ভাত খেয়ে থাকবে? মহাজনের প্রস্তাবটা মেনে নাও, দেখবে কোনো কিছুর অভাব থাকবে না। তুই কেন এসেছিস? সেখান থেকে যা এখন। মহাজন পাঠিয়েছে, তোমাদের জন্য বাজার করে পাঠিয়েছে। প্যাকেটে মাছ মাংস আছে, ভালো মন্দ রান্না করে খেতে পারবা। আমাদের মাছ মাংস কিছু লাগবে না, না খেয়ে মরে যাব, তাও মহাজনের থেকে কিচ্ছু নেব না। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়াবাড়ির কি দেখলি তুই? তোর মহাজনকে বলবি ওদের লোভ দেখিয়ে কোনো লাভ হবে না, ওরা মেয়ে বিয়ে দেবে না।
ভেবে বলছো তো? ভেবেই বলছি। আমান কি বলতে চাইছে আমাকে খুলে বল। আমান আর আমানের বউ প্রীতি আপনার সাথে মেয়ের বিয়ে দেবে না। আপনি ওদের জন্য বাজার করে দিয়েছিলেন, ওরা সেটা ফেরত দিয়েছে। ওদের দেখি অনেক বড় সাহস। এত সাহস পায় কোথার থেকে? রোহিত, আমি এত কিছু বুঝি না। যে কোনো উপায়ে নেহাকে বিয়ে করতে চাই, সব ব্যবস্থা তোকে করতে হবে। একটা উপায় আছে, নেহা যখন বাইরে বার হবে ওকে তুলে এনে আপনার সাথে বিয়ে দেব। শুধু নেহাকে তুলে আনলে হবে না, ওর বাবা মাকেও ধরে নিয়ে আসতে হবে। যা করবার তাড়াতাড়ি করতে হবে। গ্রামে লোকজনের মুখে কানাঘুষো শোনা যাচ্ছে অনিল আর নেহার মধ্যে নাকি একটা সম্পর্ক আছে, ওদের নাকি বিয়ে হবে। ওই বুড়ির নাতি অনিল, বুড়ির নাতিকে শেষ করে দিতে হবে তো। বুড়ির নাতিকে শেষ করা খুব সহজ। রোজ তো অফিস করতে যায় শহরে, শহর থেকে যখন আসবে তখনই শেষ করা যাবে। এটাই ভালো হয়। আগে অনিলকে শেষ করতে হবে, তারপর সুযোগ বুঝে নেহাকে তুলে নিয়ে আসতে হবে। সেটাই ভালো হয়। ওর বাবা মায়ের যে দেমাগ, সহজে আপনার সাথে বিয়ে দেবে না। একবেলা খাবার জোটে না, আবার দেমাগ দেখলে হয়ে যায় যত সব। সব দেমাগ দূর করে দেব। একবার ওদের মেয়েকে বিয়ে করে নেই, হাসি মুখে যদি আমার হাতে নেহাকে তুলে দিত, ওদের আমি ঘর বাড়ি সব তৈরি করে দিতাম। যা বলেছেন, এখন মাথায় একটাই চিন্তা, অনিলকে শেষ করা। খুব সাবধানে করতে হবে, বুঝলি? সে আর বলতে, আপনি এ নিয়ে একদম ভাববেন না। আমাদের পাশাপাশি বাড়ি, কিন্তু তোমার সাথে দেখা হয় কতদিন পর পর। এত দেরি করে দেখা হয়, আমার একদম ভালো লাগে না। রোজ যদি তোমার সাথে দেখা করতে পারতাম। শখ দেখো, এত ঘন ঘন দেখা না করেই ভালো, বুঝলে? এত রাতে বৃষ্টিতে আমরা ভিজছি, আমাদের কিন্তু ঠান্ডা লাগবে। যদিও বৃষ্টিতে ভিজতে ভালোই লাগছে। এত রাতে এখানে দাঁড়িয়ে কথা বলছি, কেউ দেখলে খারাপ মনে করতে পারে। চলো বাড়ি ফিরে যাই। তোমার জন্য আমি সব সহ্য করতে পারবো। জানো কি হয়েছে? কি হয়েছে? তোমার বাবার সাথে ঠাম্মি বিয়ে নিয়ে কথা বলবে। তুমি তো জানো আমাদের অবস্থা কেমন। বৃষ্টি হলে ঘরে জল পড়ে, রান্না করার জায়গা নেই, গাছের নিচে রান্না করতে হয়। বিয়েতে খরচ করার মতো সামর্থ্য আমার বাবার এই মুহূর্তে নেই। বর্ষার মৌসুমটা চলে যাক, তারপরে বিয়ের কথা ভাবলে হবে। বিয়ের সব খরচ আমার। বিয়ের খরচ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। বিয়েতে তো আমরা অনুষ্ঠান করব না। তাই বললে কি হয়? আমার বাবারও তো শখ হয়। আমি সব বুঝি গো। তোমাকে ঘরে না তোলা অবধি আমি যে শান্তি পাচ্ছি না। এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আর ভালো লাগে না। এতদিন অপেক্ষা করতে পেরেছো যখন, আরো কিছুদিন অপেক্ষা করো। শোনো, এবার কিন্তু আমায় যেতে হবে। বৃষ্টিতে আমরা পুরো ভিজে গেছি। এবার কিন্তু সত্যি সত্যি ঠান্ডা লাগবে। আগে বলে যাও কবে আবার আমাদের দেখা হবে। খুব তাড়াতাড়ি আমাদের আবার দেখা হবে। এখন আমি গেলাম। আচ্ছা, আমি তোমার অপেক্ষায় থাকবো। এই রাস্তা দিয়ে অনিল রোজ বাড়ি ফেরে, আসার সময় ও হয়ে গেছে। কখন থেকে অপেক্ষা করছি, কই এখনো তো এলো না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এত অধৈর্য হলে হবে? নেহাকে পেতে হলে একটু কষ্ট সহ্য করতে হবে। অনিলকে শেষ করতে পারলেই নেহাকে নিজের করে পাবো, কিন্তু ওকে শেষ করব কি করে? হাত পা বেঁধে নদীর জলে ফেলে দেব, নদীতে ভেসে চলে যাবে। নাতির শোকে বুড়ি পাগল হয়ে যাবে। পাগল বুড়িকে খ্যাপাতে বেশ ভালোই লাগবে। হ্যাঁ, সে না হয় বুঝলাম, আমরা আবার ধরা পড়ব না তো? না না, ধরা পড়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে তো ভালো। মহাজন দেখুন, অনিল আসছে। তুই তৈরি হ। আমি তৈরি আছি। আপনারা আমাকে এভাবে বেঁধেছেন কেন? আমার অপরাধ কি? তোকে আমরা নদীর জলে ফেলে দেব। খুব খারাপ হবে বলে দিচ্ছি। আমি কি করেছি? আপনারা কেন আমাকে জলে ফেলে দেবেন? নেহাকে আমি বিয়ে করব। তুই হলি পথের কাঁটা। তুই বেঁচে থাকলে নেহা কোনো দিন আমাকে বিয়ে করবে না। খবরদার বলছি, নেহার কোনো ক্ষতি করলে আমি তাকে শেষ করে দেব। বলে কি রে, আমাকে নাকি শেষ করবে? এই রোহিত, ওকে জলে ধাক্কা দিয়ে ফেলে দে তো। নেহা, বাড়িতে আছিস? একটু বাইরে আয় তো, দরকার আছে।
হয়েছে ঠাম্মি, তুমি এত সকালে? দুদিন ধরে অনিল বাড়ি আসছে না। তোর সাথে অনিলের কোনো যোগাযোগ আছে? আমি পাগলের মতো ওকে খুঁজছি। আমার আত্মীয় স্বজন যেখানে যারা ছিল সব জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও নেই। এই তুমি কি বলছো? অনিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না? তুমি এখন এসে বলছো? বুড়িমা, তুমি ঘরে এসে বসো, একটু মাথা ঠান্ডা করো। নেহার বাবাও বাড়িতে নেই। বাড়িতে থাকলে এখনই অনিলের খোঁজ করতে পাঠিয়ে দিতাম। ছেলেটা যে কোথায় গেল। আমার কিছু ভালো লাগছে না। অনিলের কোনো ক্ষতি হয়নি তো? নাতির কিছু হলে এ বয়সে আমি সহ্য করতে পারবো না। নাতিকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, সব স্বপ্ন মাটি হয়ে গেল। অনিলে কিছু হতে পারে না। আমি ওর অফিসে গিয়ে খোঁজ নেব। আমি এখনই ওর অফিসে যাচ্ছি। তুই কোথাও যাবি না, তোর বাবা আগে আসুক, তোর বাবা যাবে। মা, একজন মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমি বাড়িতে বসে থাকবো? তুই বাইরে গেলে তোর ক্ষতি হবে। মহাজনের লোকজন তোকে তুলে নিয়ে যাবে। শয়তান মহাজন তোকে বিয়ে করতে চায়। তুমি এসব কি বলছো মা? আগে তো বলেনি। এখন শুনলি তো, তোকে সাবধানে থাকতে হবে। ওই মহাজন আমার নাতির কোনো ক্ষতি করেনি তো? অনিলের সাথে নেহার ভালো সম্পর্ক, এটা বুঝতে পেরে নিশ্চয়ই কোনো ক্ষতি করেছে। মহাজনকে শেষ করে দেব আমি। শয়তানটার জন্য গ্রামের মেয়েরা শান্তিতে থাকতে পারছে না। বুড়িমা, তোমার নাতিকে না পাওয়া যাওয়া পর্যন্ত তুমি আমার বাড়িতে থাকো। আমার খুব কষ্ট হচ্ছে। নাতিটার কি হলো? যেভাবেই হোক তোমার নাতিকে খুঁজে বার করব। আপনাকে হাত পা বাঁধা অবস্থায় নদীর ধারে পেয়েছিলাম। কালকে রাতে আপনার জ্ঞান ফিরে এসেছে। আপনাকে দেখে ভদ্রকরের ছেলে মনে হচ্ছে। আপনার এই অবস্থা কিভাবে হলো আপনি আমাকে বলতে পারেন? শ্যামনগর আমার বাড়ি। ওই গ্রামের মহাজন আমার অবস্থা এমন করেছে। নেহা নামের একজনের সাথে আমার বিয়ে ঠিক হয়। মহাজন আমাকে শেষ করে নেহাকে জোর করে বিয়ে করতে চায়। মহাজন আমাকে পথের কাঁটা মনে করে এই পরিণতি করেছে। বুঝতে পেরেছি। মহাজন তো অমানুষ, নইলে এমন কাজ করতে পারে? দাদা, আপনি আমার বাড়িতে একটা খবর দিতে পারবেন? বলবেন আমি ভালো আছি। শ্যামনগর তো অনেক দূর, তারপর আমি যাব। আমার বুড়ি ঠাম্মি খুব কষ্টে আছে। আমি ছাড়া ঠাম্মির কেউ নেই। আপনি যাবেন না? আপনি গেলে তো ভালো হতো। আমি প্রতিশোধ নেব। মহাজনের শেষ দেখে ছাড়ব। গ্রামের অল্প বয়সী মেয়েরা মহাজনের জন্য সবসময় ভয়ে ভয়ে থাকে। এর একটা বিহিত হওয়ার দরকার আছে। আমি আপনার পাশে আছি। বিপদে মানুষের পাশে থাকতে পারলে নিজের কাছে খুব ভালো লাগে। আপনার জন্য আমি প্রাণে বেঁচে গেছি। আপনি না থাকলে হয়তো এই দুনিয়ার মুখ আমাকে আর দেখতে হতো না। আবার আপনি আমার বিপদে পাশেও থাকবেন। সত্যি আপনি একজন মহান মানুষ। কি যে বলেন! ওপরওয়ালা চেয়েছিল বলে আপনি বেঁচে আছেন। এখানে আমার কোনো হাত নেই। আপনার মতো ভালো মানুষ এই দুনিয়ায় এখনো আছে বলে দুনিয়াটা টিকে আছে, নইলে কবে ধ্বংস হয়ে যেত। আমার মেয়েটাকে ওরা শেষ করে দেবে। ওগো, তুমি আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে এসো। মেয়ের কিছু হলে আমি বাঁচবো না। ভেবেছিলাম কয়েক মাসের মধ্যে আমার নাতির সাথে নেহার বিয়ে দেব। সব কিছু মাটি হয়ে গেল। মহাজন সব শেষ করে দিল। আমি মহাজনের বাড়িতে গেছিলাম মেয়ের খোঁজ খবর করতে। মহাজন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। মহাজনকে আমি খুন করে দেব। আমাদের চোখের সামনে ছেলে মেয়ে দুজন উধাও হয়ে গেল। আমরা এখনো চুপচাপ বসে আছি। গ্রামের লোকজন একসাথে হয়ে ওদের শেষ করে দিতে হবে। আমি আর পারছি না। মেয়ের জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার মেয়েটা কোথায় আছে, কি করছে? হে উপরওয়ালা, উদ্ধার করো। এই বয়সে এত আঘাত আমি আর নিতে পারছি না। বুড়িমা, আমাদের শক্ত হতে হবে। কোনোভাবে ভেঙে পড়লে হবে না। দুজন ছেলে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুমি বলছো শক্ত হতে? ভেঙে পড়লে চলবে না। ওদের খোঁজ পেতে হলে আমাদের শক্ত হতে হবে। এটা কি নেহাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, নেহাদের বাড়ি। আপনি কে? আমার নাম অর্জুন, অনেক দূর থেকে এসেছি। অনিল আমাকে পাঠিয়েছে। আমি প্রথমে অনিলদের বাড়িতে গেলাম, কিন্তু বাড়িতে কেউ নেই। একজন বলল অনিলের ঠাম্মি নেহাদের বাড়ি আছে, তারপর আমি এখানে এলাম। আমার নাতির খবর নিয়ে এসেছিস? কেমন আছে আমার নাতি?
আপনার নাতি ভালো আছে, ওর জন্য চিন্তা করতে নিষেধ করেছে। কিন্তু ওখানে কিভাবে গেল? সে অনেক কথা। এই গ্রামের একজন মহাজন হাত পা বেঁধে নদী তোকে ফেলে দিয়েছিল। একদিন সকালে স্নান করতে গিয়ে দেখি নদীর ধারে পড়ে আছে। ওপরওয়ালার কৃপায় অনিল এখনো ভালো আছে, কিন্তু নেহাকে দেখছি না যে। ওকে ওই শয়তান মহাজন ধরে নিয়ে গেছে। কি ভয়ঙ্কর! আমি এখনই ফিরে যাই, অনিলকে খবরটা দিতে হবে। এখান থেকে যেভাবেই হোক আমাকে বের হতেই হবে, কিন্তু পার হওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমার মতো কত মেয়ের জীবন ওই মহাজন নষ্ট করেছে। এভাবে চলতে পারে না আর। অনিলকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, জানি না ও বেঁচে আছে না মারা গেছে। কি হচ্ছে আমাদের সাথে কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে দেখে ভয় পাস না, আমি মহাজনের বড় বউ, তোর পাশে আছি আমি। এখান থেকে আমি তোকে বার করব। আপনি আমাকে এখান থেকে যেভাবেই হোক বার করুন, আমার উপর একটু দয়া করুন। আমার জন্য আমার বাবা মা কষ্ট পাচ্ছে। আমি যা বলবো সে মতো চললে তুই এখান থেকে পালাতে পারবি। বাইরে লোকজন পাহারা দিচ্ছে, তাই এখন পালানো সম্ভব না। আমি তোকে সাহায্য করছি, এটাও যদি মহাজন জানতে পারে তাহলে আমাকেও শেষ করে দেবে। তাহলে আমি এখান থেকে বার হবো কি করে? বার হতে না পারলে আমি গলায় ফাঁস দিয়ে মরে যাব। এই ভুল একদম করবি না। তুই বিয়ের জন্য প্রস্তুত হবি। 2 দিন পর মহাজন বিয়ের আয়োজন করছে, ওই দিন তুই পালাবি। আমি তো এখন কোথাও যেতে পারছি না। ওই দিন তোকে বিয়ের জন্য রেডি করে পুলিশের কাছে যাব। মহাজনকে একেবারে হাতে নাতে পুলিশে ধরিয়ে দেব। বিয়ের আয়োজন নিয়ে সবাই ব্যস্ত থাকবে, আমি সেই ফাঁকে যাব। কেউ বুঝতে পারবে না আমি কোথায় যাচ্ছি। পুলিশ আস্তে আস্তে আমার বিয়ে হয়ে যাবে না তো? একবার বিয়ে হয়ে গেলে তো বিপদ হয়ে যাবে। তুই আমার উপর ভরসা রাখ, ওই শয়তানের সাথে কোনোভাবে তোর বিয়ে হতে দেব না। ফুলের মতো কোনো মেয়ের জীবন আর নষ্ট হতে দেব না। ঠিক আছে, আপনি যা বলবেন সেই মতোই হবে। আর একটা পান দেব? আরে না না, এত পান খেয়ে কি হবে? মহাজন বাবু, এটা দিয়ে আপনার ক নাম্বার বিয়ে হবে? কত আর, এটা দিয়ে 11টা হবে। ভাবছি এটাই শেষ, আর বিয়ে শাদী করবো না। মাত্র 11টা? আমার ঠাকুরদাদা 30টা বিয়ে করেছিল শুনেছি। মরবার আগের দিনও নাকি আমার ঠাকুরদাদা বিয়ে করেছিল। তাই নাকি? তো ঠাকুর দাদাকে তাহলে আমি টপকাতে পারলাম না? এবারের মতো আয়োজন কিন্তু আপনি এর আগে একবারও করেননি। এটাই শেষ বিয়ে তো, তাই এত আয়োজন করছি। তোর বাড়ির সবাইকে নেমন্তন্ন রইল, বিয়েতে সবাই যেন আসে। নেহার বাবা মাকেও দাওয়াত দিতে হবে। 1000 হলেও ওরা আমার শ্বশুর শাশুড়ি, ওদের বাদ দিয়ে কি করে বিয়ে করি? না আসতে চাইলে জোর করে ওদের নিয়ে আসবার ব্যবস্থা করতে হবে। আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। নেহাকে আমি নিজে হাতে করে সাজাবো। তোমার বিয়েটা যাতে ভালোভাবে হয় আমিও তাই চাই। অনেক ভেবে দেখলাম তুমি যা করছো সেটাই ঠিক। যাক, তাহলে এতদিনে আমাকে তুমি বুঝতে পেরেছো। কি করব বলো, সেই 20 বছর বয়সে বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি, তারপর থেকে এখানেই থেকে গেলাম। এবার আমার উচিত তোমার ভালো মন্দ দেখা। নেহাকে বিয়ে করে তুমি যদি সুখে থাকো, সেখানে আমি বাধা দেওয়ার কে? রোহিত, তুই একটা কাজ কর, নেহার বাবা মাকে নেমন্তন্ন করতে যা। পারলে ওই বুড়িকেও নেমন্তন্ন করবি। কোন বুড়ি? অনিলের ঠাম্মি। বুড়ি মনে হয় নাতির শোকে মারা গেছে। যাই গিয়ে একবার খোঁজ নিয়ে আসি। আমি বিয়ের একটা লিস্ট করি, কি কি লাগবে সব ব্যবস্থা করতে হবে তো। যা করবার দ্রুত করতে হবে, হাতে একদম সময় নেই। বাবা, তুমি আমাদের মাঝে চলে এসেছো, আমার খুব শান্তি লাগছে। কিন্তু মেয়েটার জন্য কষ্ট পাচ্ছি। মহাজনের সাথে কাল আমার মেয়ের বিয়ে, বিয়েটাকে আমরা আটকাতে পারবো? আপনি একদম চিন্তা করবেন না,
আমি যখন চলে এসেছি নেহার কিচ্ছু হবে না। কালকে সকালে আমি থানায় যাব, তারপর ঠিক সময় মতো মহাজনের বাড়ি উপস্থিত হব। কি ভয়ঙ্কর ভাবে ওরা তোমাকে নদীতে ফেলে দিয়েছিল। মহাজন যে কতটা খারাপ হতে পারে তোমার সাথে এই পরিণতি না হলে বুঝতে পারতাম না। আমি একটা কথা বলতে চাই। কি বলতে চাও? কালকেই নেহার সাথে অনিলের বিয়ে দিতে চাই। বাবা অনিল, তোমার কোনো আপত্তি আছে? আপনারা যেটা ভালো মনে করেন সেটাই হবে, আমার কোনো আপত্তি নেই। তোমার মতো ছেলের সাথে মেয়ের বিয়ে দেওয়াটা ভাগ্যের ব্যাপার। না না, আপনারা যেমনটা ভাবছেন তেমন না। আমি খুবই সাধারণ একটা ছেলে, তবে আমি কথা দিচ্ছি নেহা এ বাড়িতে অনেক সুখে থাকবে। আমি ওকে কোনো কষ্ট দেব না। জানি বাবা, মেয়েকে তোমার হাতে তুলে দিতে পারলে আমরা পরম শান্তিতে থাকবো। তাহলে এখন থেকে আমরা পরম আত্মীয়। আর একটা কথা, এখন থেকে আপনাদের দায়িত্ব আমার। এই দায়িত্ব থেকে আমাকে বঞ্চিত করবেন না। যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাদের দায়িত্ব তো আমাকে নিতে হতো। আপনারা আমার বাবা মায়ের মতো। ঠিক আছে বাবা, বাবা মায়ের অধিকার থেকে তোমাকে বঞ্চিত করব না। তোকে অপূর্ব লাগছে, একেবারে চোখ ফেরানো যাচ্ছে না। বিয়েটা হবে না তো? আমার খুব চিন্তা হচ্ছে। তুই একদম চিন্তা করিস না, আমি এখনই থানায় যাচ্ছি। একদম ভয় পাবি না, মনে সাহস রাখবি। আমার মনে সাহস আছে, আপনি তাড়াতাড়ি যান, দেরি হলে সমস্যা হতে পারে। আচ্ছা, আমি গেলাম। একা একা কখন থেকে বসে আছি, ওদিকে কি হচ্ছে কি জানে। আমি কি পালিয়ে যাব? কারোর ভরসা এতে কি লাভ নেই, আমি পালিয়ে যাই।